আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে 1-1 বলেছে 25 টাকার 8% সমান কত টাকা। 25 × 8/100, তাহলে 25 দিয়ে 100কে কাটলে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 টাকা। তাহলে অতএব 25 টাকার 8% = 2 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-2 5-এর 7 এর ব্যস্ত অনুপাত কত? 5-এর 7 এর ব্যস্ত অনুপাত হবে হচ্ছে 7-এর 5। 3 পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো অপশান এ সংখ্যা দুটোর ভাগফল, অপশান বি সংখ্যা দুটোর গুণফল, অপশান সি 1, অপশান ডি 0। সঠিকটা হবে অপশান বি সংখ্যা দুটোর গুণফল। 1-4 ***40:65 হলে স্টার চিহ্নিত স্থানে কি বসবে? অপশান এ 5, অপশান বি 10, অপশান সি 4, অপশান ডি 8। তাহলে *13:40:65, তাহলে সেখান থেকে লিখতে পারি */13 = 40/65, বা সেখান থেকে লিখতে পারি *= 40 × 13 / 65, তাহলে সেখান থেকে পাচ্ছি 8। তার মানে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট। 1-5 7^0 = কত? 7^0 = 1। কেন না কোনো সংখ্যার যদি মাথায় 0 হয় তাহলে তার মান 1 হয়, এই জন্যে 7^0 = 1। 1-6 বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ। অপশান এ 2x + y, অপশান বি 2x + y/2, অপশান সি x/2 + 2y, অপশান ডি x + 2y। সঠিক অপশানটা হবে হচ্ছে 2x + y/2, অর্থাৎ অপশান বি। 1-7 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান হচ্ছে 90°, 45°, 45°। তাহলে অতএব কোণগুলোর অনুপাত হচ্ছে 90:45:45, তার মানে 2:1:1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-8 একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, 5 সেমি ও 4 সেমি। ত্রিভুজটি অপশান এ বিষমবাহু, অপশান বি সমবাহু, অপশান সি সমদ্বিবাহু, অপশান ডি এরূপ ত্রিভুজ সম্ভব নয়। 9 সেমি, 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ 5 + 4 = 9। তাহলে হচ্ছে দুটো ছোট বাহুর যোগফল যদি যে বড় বাহুটা আছে তার থেকে বড় না হয়ে যদি সমান অথবা ছোট হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হয় না। দুটো ছোট বাহুর যোগফল বড় বাহুর থেকে বড় হতে হবে, ছোট বা সমান নয়। এক্ষেত্রে সমান হচ্ছে, তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। 2-1 একটা বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে? তাহলে মনে করি সম্পূর্ণ বাড়ি = 100%। অতএব বাড়ির 1/5 অংশ অর্থাৎ 1/5 × 100%, তার মানে হচ্ছে 20% রং করা হয়েছে। তাহলে অতএব রং করতে বাকি আছে 100% - 20%, তার মানে হচ্ছে 80%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-2 কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত? তাহলে কোনো বিদ্যালয়ে 143টির মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। গান করতে পারা ছাত্রী সংখ্যা তাহলে 9/9 + 2 × 143 জন, তার মানে 9/11 × 143 জন। তাহলে 11 দিয়ে 143কে কাটলে 13, তাহলে 13 × 9 = 117 জন। নাচ করতে পারা ছাত্রী সংখ্যা হচ্ছে 2/9 + 2 × 143 জন, তাহলে হচ্ছে 2/11 × 143 জন, তার মানে 26 জন। আরও 3 জন ছাত্রী গান করতে এলে গান করতে পারা ছাত্রী সংখ্যা হচ্ছে 117 + 3 জন, তার মানে 120 জন। তাহলে অতএব তখন গান করতে পারা ছাত্রী সংখ্যা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 120 জন = 26 জন, তার মানে 120:26 করলে হয় হচ্ছে 60:13। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-3 দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটোর গসাগু 13। যেহেতু 5 এবং 7 উভয় মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা দুটি হবে হচ্ছে 13 × 5 এবং 13 × 7, তার মানে হচ্ছে 65 এবং 91, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 65 আর 91। 2-4 তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? গণিতের ভাষায় সমস্যাটি হলো ছাতার সংখ্যা টি, ছাতার দাম টাকা। ছাতা 3টে, ছাতার দাম 600 টাকা, আর দুটো ছাতা, ছাতার দাম স্টার। তাহলে ছাতার সংখ্যা বাড়লে ছাতার দাম বাড়ে, আবার
ছাতার সংখ্যা কমলে ছাতার দামও কমে। তাহলে ছাতার সংখ্যা ও দাম সরল সমানুপাতে আছে, তাহলে সেখান থেকে লিখতে পারি 3:2 600 স্টার। তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু স্টার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 600। তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 600 ডিভাইড বাই 3। 3 দিয়ে 600 কাটলে 2, 200 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 400। তাহলে অতএব স্টার ইজ ইকুয়াল টু 400, অতএব দুটি ছাতার দাম 400 টাকা। এবার চেয়ারের সংখ্যা টি আর চেয়ারের দাম টাকা। সংখ্যা 1, চেয়ারের দাম 600, চেয়ারের সংখ্যা 2, তাহলে চেয়ারের দাম স্টার। চেয়ারের সংখ্যা বাড়লে চেয়ারের দাম বাড়ে, আবার চেয়ারের সংখ্যা কমলে চেয়ারের দাম কমে। তাহলে অতএব চেয়ারের দাম ও সংখ্যা সরল সমানুপাতে আছে। তাহলে অতএব 1:2:600 স্টার, বা 1 ইন্টু স্টার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 600, বা স্টার ইজ ইকুয়াল টু 1200। অতএব দুটি চেয়ারের দাম 1200 টাকা। অতএব দুটি ছাতা ও দুটি চেয়ারের মোট দাম হচ্ছে 400 প্লাস 1200 টাকা, তার মানে হচ্ছে 1600 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-5, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে অতএব বাকি অর্থের পরিমাণ 24,750 মাইনাস 750 টাকা, তার মানে হচ্ছে 24,000 টাকা। এই বাকি টাকা তিনি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে অতএব তিনি সংসার খরচ করেন 3/3 + 1 ইন্টু 24,000 টাকা, তার মানে 3/4 ইন্টু 24,000 টাকা, তার মানে হচ্ছে 6,000 ইন্টু 3, তার মানে 18,000 টাকা। অর্থাৎ তিনি 18,000 টাকা সংসারে খরচ করেন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-6, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন, দিন সংখ্যা। লোক সংখ্যা 12, দিন সংখ্যা 20, তাহলে লোক সংখ্যা 40, দিন সংখ্যা স্টার। তাহলে কিছু পরিমাণ খাদ্যে কম সংখ্যক লোকের বেশি দিন চলে, আবার বেশি সংখ্যক লোকের কম দিন চলে। অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে। তাহলে 12:40 স্টার 20। এখান থেকে লিখতে পারি 40 ইন্টু স্টার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 20, বা স্টার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 20 ডিভাইডেড বাই 40। তাহলে স্টার ইজ ইকুয়াল টু 6। অতএব ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। 3-1, সূচকের সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। 2³ ইন্টু 3⁵ ইন্টু 16 ডিভাইড বাই 3 ইন্টু 32। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 2³ ইন্টু 3⁵ ইন্টু 2⁴ ডিভাইডেড বাই 3 ইন্টু 2⁵। তাহলে সেখান থেকে লিখতে পারি 2⁵ + 4 ইন্টু 3⁵ ডিভাইড বাই 3 ইন্টু 2⁵। তাহলে সেখান থেকে লিখতে পারি 2⁵7 ইন্টু 3⁵ ডিভাইড বাই 2⁵ ইন্টু 3। তাহলে সেখান থেকে লিখতে পারি 2⁵7 - 5 ইন্টু 3⁵ - 1। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3⁴। তাহলে সেখান থেকে লিখতে পারি 41। তাহলে সেখান থেকে লিখতে পারি 324। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1 অথবা সরল করো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11⁻0 ডিভাইডেড বাই 21 ইন্টু 7। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 ইন্টু 7, পাচ্ছি হচ্ছে 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-2, -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² প্লাস 11x মাইনাস 3 পাবো? তাহলে -14x² প্লাস 11x মাইনাস 3 মাইনাস -8x² প্লাস 8x প্লাস 1। তাহলে সেখান থেকে লিখতে পারি -14x² প্লাস 11x মাইনাস 3 প্লাস 8x² মাইনাস 8x মাইনাস 1। তাহলে সেখান থেকে লিখতে পারি -6x² প্লাস 3x মাইনাস 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-3 গুণ করো -18 ডিভাইড বাই 5x² ইন্টু -25 ডিভাইড বাই 6xz²y। আমি অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 450 ডিভাইড বাই 30 ইন্টু x² ইন্টু xz²y। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15x³ z³ y। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 সরল করো 6a - 2b - ab - 3a প্লাস b - ab প্লাস 2ab - b প্লাস a। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 6a - 2b - ab - 3a - b প্লাস ab প্লাস 2ab - b প্লাস a মাইনাস ab প্লাস ab ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সেখান থেকে লিখতে পারি 6a - 3a - 2b প্লাস a প্লাস 2ab। তাহলে সেখান থেকে লিখতে পারি 3a - 4b প্লাস a প্লাস 2ab। তাহলে সেখান থেকে লিখতে পারি 4a - 4b প্লাস 2ab। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 কমন নিলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2a - 2b প্লাস ab। তাহলে সেখান থেকে একটু সাজিয়ে নিয়ে লিখতে পারি 2 ইন্টু 2a প্লাস ab মাইনাস 2b। এটা হয়ে গেল আমার অ্যান্সার।
4-এর 1 স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। বিসি সরলরেখাংশ নিয়ে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, তারপর 90 ডিগ্রি কোণটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে পেলাম 45 ডিগ্রি। আবার ওই 45 ডিগ্রি কোণটাকে আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে যখন সমদ্বিখণ্ডিত করলাম তখন সেখান থেকে পেলাম হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে সেই অনুসারে লিখেছি কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ ডিবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি আর কোণ ইবিসি ইকুয়াল টু 22.5 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-এর 2 এমএন সরলরেখাংশের বহিঃস্থবিন্দু পি থেকে এমএন সরলরেখাংশের ওপর লম্ব অঙ্কন করো। এমএন সরলরেখাংশ প্রথমে এঁকে নিলাম, তারপর পি একটা বহিঃস্থবিন্দু নিলাম, তারপর সেই বহিঃস্থবিন্দু থেকে সরলরেখাংশের ওপরে একটা বৃত্তাংশ টানলাম, তারপর সেই বৃত্তাংশটা টেনে সেই বৃত্তাংশের মাপের অর্ধেকের থেকে একটু বেশি মাপ নিয়ে সেটাকে সমদ্বিখণ্ডিত করলাম, তারপর সমদ্বিখণ্ডিত করার পর বহিঃস্থবিন্দু পি থেকে ওই সমদ্বিখণ্ডকের যে বিন্দুটা পাচ্ছি সেইটা যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এমএন সরলরেখাংশের বহিঃস্থবিন্দু পি থেকে এমএন সরলরেখাংশের ওপর পিও লম্ব আঁকলাম। 4-এর 3 স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন করো এবং সমদ্বিখণ্ডিত করে প্রতিটি কোণের মান উল্লেখ করো। বিসি সরলরেখাংশের ওপর প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, তারপর অর্ধেকের বেশি মাপ নিয়ে সেটাকে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে আমি কোণ এবিসি সমান পেলাম 90 ডিগ্রি আর কোণ ডিবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। 4-এর 4 স্কেল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে আমি বিসি সরলরেখাংশের ওপর 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, তারপর আবার 60 ডিগ্রি কোণটা অঙ্কন করা ছিল আমার 90 ডিগ্রি আঁকতে গিয়ে। তাহলে হচ্ছে সেই 60 ডিগ্রি কোণটাকে যুক্ত করলাম, যুক্ত করার পর 90 ডিগ্রি কোণ আর 60 ডিগ্রি কোণের মাঝে পাচ্ছি 30 ডিগ্রি। সেই 30 ডিগ্রি কোণটাকে যদি আবার আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি যোগ করি তাহলে কত হচ্ছে 75 ডিগ্রি। সেই অনুসারে আমি পেয়েছি কোণটা অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করব, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে কোণ ইবিসি, সেটার মান হচ্ছে 75 ডিগ্রি। আর এই 75 ডিগ্রি আঁকতে গিয়ে আমাকে 90 ডিগ্রি পেয়েছি, তাহলে কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর 60 ডিগ্রিরও প্রয়োজন পড়েছিল, তাহলে কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা যারা নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো সংগ্রহ করতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।